মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বারবার 3 বার আমার ভুল হয়েছে তপতি, কিন্তু তুমি চরম শাস্তি দিয়ে শেষ ভুল ভেঙে দিলে। সত্যি সত্যি তোমাকে আমি আজও আমার জীবনে পাইনি তপতি, কিন্তু এইবার পেতে হবে। মির্চি টাইমস অফ পুরাণে আপনাকে স্বাগত। শুনছেন সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। প্রায় 70 বছর আগে প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের 20টি প্রেম কাহিনী নতুন করে সংকলন করেছিলেন বাংলা সাহিত্যের আধুনিক ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায়। পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আজও সুবোধ ঘোষের এই সৃষ্টিকে অমর করে রেখেছে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার 9ম কাহিনী সংবরণ ও তপতি। নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য। প্রযোজনা ভিজুয়াল অডিও। মহাভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম প্রেমের কাহিনী। বিভিন্ন খণ্ডে থাকা সেই রকমই 20টি প্রেম কাহিনী সাহিত্যিক সুবোধ ঘোষ তুলে ধরেছিলেন নিজের মতন করে নিজের লেখায়। বাংলা সাহিত্যের সেই ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায় 9ম গল্প সংবরণ ও তপতি। পুরাকালে এক রাজ্য ছিল, রাজধানী তার হস্তিনাপুর। হস্তিনাপুরের মহারাজ ছিলেন ধৃতরাষ্ট্র। তিনি কুরু বংশের সন্তান। তার 9 পুরুষ আগে এই রাজ্য শাসন করতেন মহারাজ কুরু। সেই মহারাজ কুরুর নাম থেকেই বংশের নাম হয় কুরু বংশ। মহারাজ কুরুর বাবা ছিলেন সংবরণ এবং মা তপতি। তপতি সূর্যদেবের কন্যা আর সংবরণ সূর্যদেবের শিষ্য। সংবরণ ও তপতির প্রেমের এই কাহিনী। লেখক সুবোধ ঘোষ এই কাহিনী সংগ্রহ করেছেন মহাভারতের আদি পর্বের 171তম অধ্যায় থেকে। আদি পর্বে গন্ধর্বরাজ অর্জুনকে তাপত্য বলে সম্বোধন করেন। তাপত্য মানে তপতির ছেলে? না, সে কি করে হয়? আপত্তি জানান অর্জুন। গন্ধর্বরাজকে প্রশ্ন করেন, জননী আমার কুন্তী আছেন সংহতি, তাপত্য বলিলা কেন? কে বা সে তপতি? অর্জুনের সংশয় দূর করতে গন্ধর্বরাজ শোনান সংবরণ ও তপতির প্রেমের সেই কাহিনী। সূর্যদেবের জীবনের ব্রত সমাজ কল্যাণ। সমাজের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন এমন আদর্শবাদী অনেকেই আছেন, কিন্তু বাকি 5 জনের থেকে সূর্যদেবের আদর্শে পার্থক্য আছে। তিনি এমন নীতি প্রচার করেন যা তার আগে কেউ কোনোদিন করেননি। তিনি ভালো মন্দের বিচার করেন না। সকলেই তার কাছে সমান। সকলের জন্যই তার দানও সমান। সাধুও যেমন তার দান পান, পাপীও তেমনই পান। এবং সেই দানের পরিমাণে দুজনের জন্য কোনো পার্থক্যই নেই। শাস্ত্রে পারদর্শী শাস্ত্রজ্ঞানীরা বলেন, শাস্ত্রজ্ঞানীরা মনে করেন সূর্যদেবের এই নিরপেক্ষ কল্যাণের নীতির আদর্শ ভুল। এই নিয়ে চলে তর্ক বিতর্ক। সেদিন তপতির কানে এলো এমনই এক কথোপকথন। এক শাস্ত্রজ্ঞানী সূর্যদেবকে বলছেন, এই আদর্শে ভুল আছে। আপনি রোজ সকালে আলো দিয়ে রাতের অন্ধকার দূর করেন। সেই আলোয়
তৃষ্ণার্ত হরিণ শিশু জলের সন্ধান পায়, আবার সেই আলোতেই ক্ষুধার্ত সিংহ হরিণ শিশুকে দেখতে পায়। অর্থাৎ যে আলো দিয়ে হরিণ শিশুকে জীবনের পথ দেখালেন, সেই আলো দিয়ে হরিণ শিশুর মৃত্যুকেও পথ দেখালেন। কি অদ্ভুত আপনার এই সকলকে সমান বিবেচনার নীতি সূর্যদেব! সকলেই কি একই সারিতে বসতে পারে? আপনি একবার ভেবে বলুন না সূর্যদেব। হ্যাঁ ঋষিবর, মানছি, কিন্তু আবার সেই আলোতেই ব্যাধ তো সিংহকে দেখতে পায়। অবশ্যই। তাহলে হরিণ শিশুকে জীবনের সন্ধান দিয়ে ভালো কাজটা কি করলেন? তাকে তো সিংহ হত্যা করবে। আবার আপনার আলোতেই ব্যাধ সিংহকে হত্যা করবে। এবং ধরুন, ব্যাধের শত্রু যখন সেই আপনারই দেওয়া আলোতে ব্যাধকে দেখবে, তখন কি ছেড়ে দেবে? সেও তো ব্যাধকে হত্যা করতে পারে। তার অর্থ হল আপনার দান ধ্বংসের কাজে লাগছে। সৃষ্টির সঙ্গে আপনার দান করা আলোর সম্পর্ক কোথায়? জীবন রক্ষার কোন কাজটা করলো আপনার সেই আলো সূর্যদেব? এটাই তো সংসারের নীতি ঋষিবর। জীবজগতের জীবন চক্র, সেই চক্রকে এগিয়ে নিয়ে যাওয়ার উপাদান মাত্র আমার এই আলো। আমি সংসারের এই অব্যর্থ নীতিকে সেবা করি। ধ্বংস যদি না হয়, তবে সৃষ্টি কি করে হবে ঋষিবর? হ্যাঁ, মানছি, কিন্তু আপনি নিজেও স্বীকার করবেন নিশ্চয়ই যে আপনার দান ধ্বংসের কাজে লাগে, সৃষ্টির কাজে নয়। প্রণাম ঋষিবর। আমি জ্যোতিষ্মান সূর্যদেবের কন্যা। আমাকে মার্জনা করবেন ঋষি, কিন্তু আপনার ব্যাখ্যায় পক্ষপাত রয়েছে। মা তপতী, তুমি এখানে? মার্জনা করবেন পিতা। আড়াল থেকে আমি আপনাদের সব কথাই শুনেছি, তাই একটা কথা না বলে থাকতে পারলাম না ঋষিবর। যে আলোয় রাতের অন্ধকার দূর হয়, সেই আলোতেই কিন্তু ফুল ফোটে। সেই আলোতেই মৌমাছির দল সেই ফোটা ফুলের সন্ধান পায়। তারা মধু সংগ্রহ করে। সেই মধু আবার ওষুধ হয়ে প্রাণকে পুষ্টি দেয়। সুতরাং শুধু ধ্বংস কেন, সৃষ্টির লীলাও যে আমার পিতার দানের আলোতেই চলছে। আমার পিতার দান করা আলো সৃষ্টি এবং ধ্বংস দুটি কাজেই সমানভাবে, সমান পরিমাণে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক বলেছ মা, কিন্তু তপতির যুক্তির সামনে শাস্ত্রজ্ঞানী ঋষিবরও উত্তর খুঁজে পান না। সূর্যদেব স্নেহ ভরে তাকান তপতির মুখের দিকে। খুশি হন তিনি। শুধু তাঁর স্নেহ ভালোবাসায় নয়, তাঁর দেওয়া শিক্ষায় তপতিও আজ সিদ্ধ সাধিকা হয়ে উঠেছে। সে নিজের মনে এক আলোর সন্ধান পেয়েছে। পণ্ডিত শাস্ত্রজ্ঞানীরা যে সহজ সত্যের রূপটুকু ধরতে পারেন না, পিতা সূর্যদেবের প্রেরণায় শুধু আকাশের দিকে তাকিয়ে সেই সত্যের রূপ অনুভব করেছে তপতি। ওই জ্বলন্ত সূর্য যেন এক বিরাট কল্যাণ যজ্ঞের পুরোহিত। তিনি আকাশ থেকে পৃথিবীর সকল সৃষ্টির উপর আলোর করুণা বর্ষণ করছেন, কিন্তু কারোর প্রতি বিশেষ কৃপণতা নেই, কারো প্রতি বিশেষ উদারতাও নেই। সমানভাবে নিজের আলো বিতরণ করে চলেছেন। সেই আলোয় আনন্দে ভরে উঠছে পৃথিবী প্রতিদিন সকালে। সেই আলোর ছোঁয়ায় রাঙিয়ে আছে যে কন্যার মন, তাকে আর কি আশীর্বাদ করবেন সূর্যদেব? কন্যাকে দেওয়ার মতো আর বাকি কি আছে তাঁর? কন্যার মাথায় হাত বুলিয়ে শুধু একটা কথাই বলতে পারেন তিনি, কল্যাণী হও। সূর্যদেব বিশ্বাস করেন রূপ, যৌবন, প্রেম, বিবাহ, স্বামীর প্রতি বিশ্বস্ততা ও মাতৃত্ব সবই সমাজ কল্যাণের জন্য, নিজের সুখের জন্য নয়। এই অব্যর্থ প্রকৃত কল্যাণ ধর্মের সঙ্গে ছন্দ রেখে যে জীবন চলে, সেই জীবনে আনন্দ থাকে। যে চলে না, সে জীবনে আনন্দ নেই। তপতিও বিশ্বাস করে তার পিতার নীতি। তার মুখে ভেসে ওঠে সেই বিশ্বাসের চিহ্ন।
মন্ত্রপুত নির্মল জলে ভেজা ফুলের তোড়ার মতো স্নিগ্ধ ও সুন্দর তার মুখ। সে রূপের ছটা আছে, জ্বালা নেই। সে চোখের দৃষ্টি তারার মতো শীতল, বিদ্যুতের মতো প্রখর নয়। সত্যি এক কুমারী যেন নিজের মনের স্নিগ্ধতায় যৌবনের অঙ্গখানি মুড়ে রেখেছে। সংযত অথচ মধুময় সেই অঙ্গ। শাস্ত্রজ্ঞানীরা যাই বলুন আর যতই বিরোধিতা করুন, সূর্যদেবের নিরপেক্ষ সমাজ কল্যাণের নীতিকে আদর্শরূপে গ্রহণ করেছেন আরও একজন, মহারাজ সংবরণ। সেই নীতির ব্যবহারে তিনি তাঁর রাজ্যকে সমৃদ্ধ করে তুলেছেন। প্রজারা পেয়েছে সুখ, শান্তি এবং জীবনের নতুন দিশা। কিন্তু রাজা সংবরণ বিশাল রাজ্য, অঢেল ধন সম্পত্তি এবং অদ্বিতীয় রূপ যৌবন পেয়েও তিনি নিজে অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। সময় কাটে তার প্রজা কল্যাণে, তাতেই তিনি সুখী, পরম সুখী। বিবাহর কথা ভাবার সময় নেই তার, ভাবতে চানও না তিনি। বিবাহ না করার বিষয়ে তার নিজস্ব কিছু ব্যাখ্যা আছে। তিনি মনে করেন বিবাহ করলে স্বাভাবিক নিয়মে স্ত্রীর প্রতি দায়িত্ব ও কর্তব্য নিখুঁতভাবে পালন করা উচিত, আর সেইখানেই নিরপেক্ষ সমাজ কল্যাণের আদর্শের সঙ্গে বিরোধ বাধে। কোনো এক বিশেষ নারীর প্রতি পক্ষপাতী হতে হয় একটু বেশি মাত্রায়। সেদিন ছিল সংবরণের জন্মতিথি। যে মহান শিক্ষকের কাছে জীবনের সবচেয়ে বড় আদর্শের পাঠ গ্রহণ করেছেন তিনি, তাঁকেই সবার আগে শ্রদ্ধা জানাবার জন্য ফুল, মালা, দীপ, ধূপ উপহার নিয়ে উপস্থিত হন তিনি গুরু সূর্যদেবের সামনে। সংবরণের সরল মুখের ওপর এসে পড়ে ভোরের সূর্যের আলো। সংবরণের স্নিগ্ধ, নিষ্পাপ, তরুণ মুখের দিকে তাকিয়ে গুরু সূর্যদেবের মন ভরে ওঠে স্নেহে। উপহার গ্রহণ করে আশীর্বাদ করেন তিনি। আমার জীবনের আদর্শই আমার সবচেয়ে বড় সম্পদ, প্রিয় সংবরণ। সেই সম্পদ আমি তোমাকে শিক্ষারূপে দান করেছি। আমি খুবই খুশি যে তুমি আমার নিরপেক্ষ সমাজ কল্যাণের ব্রত নিখুঁত পালন করে চলেছ। তোমার কল্যাণ হোক। নিজের ব্রত পালনে সফল হও, প্রিয় শিষ্য সংবরণ। আপনার দেওয়া নিরপেক্ষ সমাজ কল্যাণের শিক্ষাই আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ গুরুদেব। আপনার আশীর্বাদে আমি ধন্য হলাম। এসো সংবরণ, আসন গ্রহণ করো। যথা আজ্ঞা গুরুদেব। গুরুদেব, কিছু বললে? মার্জনা করবেন, অনুমতি দেন তো একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই করো সংবরণ। আপনি কি আমার আশায় খুশি নন? এমন কথা কেন বলছো তুমি? প্রিয় শিষ্যের সঙ্গ কোন গুরু পছন্দ করে না সংবরণ? আজ তোমার জীবনের এক বিশেষ দিন, তোমার জন্মতিথি। এই বিশেষ দিনে তুমি দিনের শুরুতেই স্নান সেরে উপবাস থেকে এত উপহার, এত ফুল মালা নিয়ে আমার আশীর্বাদ নিতে এসেছ। আমি খুশি না হয়ে থাকতে পারি কখনো? কিন্তু আপনার মুখ যে অন্য কথা বলছে গুরুদেব। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। ঠিকই বলেছ সংবরণ, আমি সত্যিই চিন্তিত। আর সেই চিন্তা আমার তোমার বিষয়। আমার বিষয়? আমার বিষয় কি এমন চিন্তা? অনুমতি হলে জানতে পারি কি? অবশ্যই পারো, প্রিয় শিষ্য সংবরণ। বলি তোমায় তাহলে। তুমি এক সফল রাজা। রাজ্য, সম্পদ, রূপ, যৌবন সবই তোমার আছে। তোমার রাজ্য ধন সম্পদে পূর্ণ। অনাহার, দুঃখ, দারিদ্র, কষ্ট, রোগ ভোগ, অনাসৃষ্টি বা দুর্যোগের কোনো স্থান নেই তোমার রাজ্যে। তার সঙ্গে রয়েছে তোমার নিরপেক্ষ সমাজ কল্যাণের ব্রত। এসব তো আপনারই শিক্ষার দান গুরুদেব।
এতে সমস্যা কোথায়? সমস্যা আছে প্রিয় শিষ্য, আর সেই সমস্যার কথা ভেবেই আমি চিন্তিত। আমার বিশ্বাস, বর্তমানে পৃথিবীতে তোমার চেয়ে যোগ্য কুমার কেউ নেই। কিন্তু এখনো তুমি বিবাহ করনি। বিবাহ? এ কি বলছেন গুরুদেব? বিবাহ করলে যে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে? হ্যাঁ, স্বাভাবিক। তাতে আপত্তি কোথায়? আপত্তি তো সেখানেই গুরুদেব, কোনো এক বিশেষ নারীর প্রতি পক্ষপাতী হতে হবে আমাকে। নিরপেক্ষ সমাজ কল্যাণের ব্রত যে ভঙ্গ হয়ে যাবে গুরুদেব। হে তোমার ভুল ধারণা সংবরণ। নিরপেক্ষ সমাজ কল্যাণের পথে বিবাহ কোনো বাধা নয়, বরং নিরপেক্ষ সমাজ কল্যাণের জন্য তোমার বিবাহ করা উচিত। নিরপেক্ষ সমাজ কল্যাণের উদ্দেশ্য প্রকৃতির নীতি নিয়মের সেবা করা। পক্ষপাত প্রাকৃতিক নীতি নিয়মের পথে বাধা সৃষ্টি করে। সেই প্রাকৃতিক নিয়মকে রক্ষা করার জন্যই তোমার বিবাহ করা উচিত সংবরণ, নিজের সুখের কথা ভেবে নয়। যারা ব্যক্তিগত সুখের চিন্তায় বিবাহ করেন তারা সুখী হন না। সমাজের কল্যাণের জন্য, প্রকৃতির নিয়ম নীতি বজায় রাখার জন্য তোমার বিবাহ করা প্রয়োজন। ক্ষমা করবেন গুরুদেব, আমি যে আপনার যুক্তি মানতে পারছি না। নিজের গুরুর প্রতি বিশ্বাসকে তুমি হারিয়েছ শিষ্য। এ কি বলছেন গুরুদেব? সে যে পাপ। তাহলে আমি নিজে যে বিবাহিত, তোমার কি মনে হয় আমি আমার আদর্শ থেকে সরে এসেছি? নিরপেক্ষ সমাজ কল্যাণে আমার ত্রুটি হয়েছে? এ কি বলছেন গুরুদেব? আপনাকে দেখে যে আদর্শ গ্রহণে আগ্রহী হয়েছি, আপনার কাছে যে আদর্শের পাঠ নিয়েছি, সেই আদর্শ পালনে আপনার ত্রুটি কি করে হতে পারে? এ যে আমার বিশ্বাসের অতীত। নিরপেক্ষ সমাজ কল্যাণের আদর্শ গ্রহণ করেছ তুমি, অর্থাৎ তোমার চোখে সকলে সমান। তাহলে তুমি নিজে সকলের সমান হবে না কেন? সংসারী মানুষ যে সকল দায় দায়িত্ব পালন করেন, সেগুলো এড়িয়ে যাওয়ার অর্থ নিজেকে সকলের থেকে আলাদা প্রমাণ করা। এতে নিজের দম্ভ প্রকাশ পায়। দাম্ভিক হইও না সংবরণ। দম্ভ সর্বনাশের কারণ। নিজের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করো না। যদি অসাধারণ হতে চাও তো সাধারণ হওয়ার চেষ্টা করো। জেনে রাখো সৌম্বর, আমার শুধু স্ত্রীই নয়, বিবাহযোগ্যা কন্যাও আছে, এবং আর 5টা পিতার মতো কন্যার বিবাহ নিয়ে আমাকেও ভাবতে হয়। তাতে কি আমি আমার কন্যার প্রতি পক্ষপাতিত্ব করছি বলে তোমার মনে হয়? আপনার কন্যা বিবাহযোগ্যা? গুরুদেব, অনুমতি দেন তো একটা প্রশ্ন করতে পারি? অপরাধ নেবেন না দয়া করে। বলো সংবরণ, কি জানতে চাও? আপনি কি আমার সঙ্গে আপনার কন্যার বিবাহ দেবার জন্যেই আজ এই প্রসঙ্গ তুললেন? আমার কন্যা গুণবতী, রূপবতী। সেও আমার আদর্শে বিশ্বাস করে। তাকে আমি যথেষ্ট চিনি। প্রকৃত অর্থে আমার চোখে তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই যে আমার কন্যার যোগ্য স্বামী হতে পারে। আমার বিশ্বাস, এই বিবাহ যদি হয় তাহলে তোমরা দুজনেই সুখী হবে এবং নিরপেক্ষ সমাজ কল্যাণের যে মহান ব্রত তুমি গ্রহণ করেছ তা পালন করতে পারবে। গুরুদেব, আবার মার্জনা চাইছি। আপনি আমার গুরু, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনার আশীর্বাদ আশা করি আমি। কিন্তু এমন কিছু আশা করি না যা আপনার প্রতি আমার শ্রদ্ধা ভঙ্গ করতে পারে। আমাকে ক্ষমা করবেন গুরুদেব। প্রিয় শিষ্য মহারাজ সংবরণকে আর কিছু বলতে পারেন না সূর্যদেব, বরং নিজের প্রতি সংশয় জন্মায় তাঁর। সত্যিই কি তিনি নিরপেক্ষতার সীমা লঙ্ঘন করলেন? তপতি যেমন তাঁর কন্যা, তেমন শিষ্য সংবরণও তার পুত্র সম।
তিনি আশা করেছিলেন তাঁর প্রস্তাব ফেরাতে পারবেন না তাঁর পুত্রসম শিষ্য মহারাজ সংবরণ। তিনি বিশ্বাস করেছিলেন এই বিবাহ হলে তপতি যেমন যোগ্য স্বামী পাবে, তেমনি সংবরণও যোগ্য স্ত্রী পাবেন। নিরপেক্ষ সমাজ কল্যাণের ব্রত পালনের পথে কেউ কারো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু মহারাজ সংবরণের কাছে নিজের কন্যার বিবাহর প্রস্তাব করে নিজেই নিজের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করে ফেললেন নিরপেক্ষ সূর্যদেব। শিষ্যের কাছে নিজেকে স্বার্থপর প্রমাণ করে বসলেন তিনি। মহারাজ সংবরণের রাজ্য পরিচালনার ক্ষেত্রে একটি বিশেষ নীতি আছে। রাজ্যের খবরাখবর সংগ্রহের ক্ষেত্রে তিনি দূত বা দ্বিতীয় কোনো ব্যক্তির উপর নির্ভর করেন না। তিনি নিজে একা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। সঙ্গে থাকে শুধু তার সাধের প্রিয় ঘোড়াখানি। মহারাজ নিজেই প্রজাদের খোঁজখবর নেন তাদের বাড়ির দরজায় গিয়ে, প্রয়োজনে সাহায্য করেন এবং অবশ্যই সেই সাহায্য নিরপেক্ষ সমাজ কল্যাণের নিয়ম মেনে। কোনো বাজবিচারের ধার ধারেন না তিনি। এক্ষেত্রে একটা বড় সুবিধাও আছে মহারাজ সংবরণের। তার রাজ্যে অসৎ প্রজা কেউ নেই, থাকবেই বা কি করে? তিনি নিজে যেখানে নিজের রাজ্যের প্রতিটা প্রজার প্রতিটা খবর রাখেন, সেখানে তার চোখ এড়িয়ে অসৎ কাজ করবে কে? প্রজাদের বিশ্বাস মহারাজ সংবরণের রাজ্য পরিচালনার এই নীতির ফলেই রাজ্যের সুখ শান্তি বজায় আছে। সেদিনও মহারাজ সংবরণ তার রাজ্য ঘুরে এসে থামেন বনপ্রদেশের প্রান্তে। তখন গোধূলি লগ্ন। প্রান্তরের পিছনে ঢলে পড়েছেন সূর্যদেব। আলতা রঙে রেঙেছে আকাশ। সেই রঙের ছোঁয়া লেগেছে সামনের বিস্তীর্ণ জনহীন প্রান্তরে। রাখালের দল গরু নিয়ে ফিরে গেছে খানিক আগেই। বাতাসে তখন ভেসে বেড়াচ্ছে ধুলো। প্রান্তরের শেষে ঘন বনের অস্পষ্ট রেখা। মনে মনে বেশ খুশি সেদিন মহারাজ। প্রজাদের ঘরে ঘরে তিনি খোঁজ নিয়েছেন। দেখেছেন প্রত্যেকের ঘরেই গোলা ভরা ধান, গোয়াল ভরা গাই, পুকুর ভরা মাছ। কারো মনে কোনো দুঃখ নেই, নেই কোনো কষ্ট। বনপ্রদেশের প্রান্তের গোধূলি বেলার রং লাগে মহারাজ সংবরণের মনেও। মনের খুশি গোধূলি রাঙা হয়ে মহারাজের মনে মায়াজাল বিস্তার করে। হঠাৎ এক নাম না জানা পাখি উড়ে যায় মাথার উপর দিয়ে। পাখির ডাকে ওপর দিকে ফিরে তাকান মহারাজ। দেখেন কাছেই দাঁড়িয়ে থাকা একটা টিলার ওপর দিয়ে উড়ে হারিয়ে যায় পাখিটা। দৃষ্টি ফেরাতে পারেন না মহারাজ। টিলার দিকে তাকাতেই একটি ছোট্ট কুটির চোখে পড়ে তাঁর। এই টিলার পাদদেশে কুটির, আগে তো কখনো দেখিনি। কার কুটির? খোঁজ নিতে হচ্ছে। মহারাজ সংবরণ ঘোড়া থেকে নেমে 2 পা এগিয়ে যান টিলার দিকে। আর তখনই দেখতে পান গোধূলির লাল আভা গায়ে মেখে কেউ এগিয়ে আসছে। থমকে দাঁড়িয়ে পড়েন মহারাজ সংবরণ। দাঁড়াতে বাধ্য হন তিনি। যোগী নয়, ব্যাধ নয়, কোনো দস্যুর মূর্তিও নয়। ধীরে ধীরে ওই এগিয়ে আসছে। কে ও? ওর দেহের ভঙ্গি ও পদক্ষেপে অদ্ভুত এক ছন্দ আছে। নূপুর নেই, তবু ওর চরণের মধুর ধ্বনি যেন স্পন্দন তুলছে আমার বুকে। আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছি ওর মাতাল করা চরণ ধ্বনি। কোনো তরুণী কেও? কোনো অপরূপা নারী? পথের উপর দাঁড়িয়ে থাকেন সংবরণ। তরুণীর মূর্তিও রাজা সংবরণকে দেখে আর এগোয় না। কৌতূহল ধরে রাখতে পারেন না মহারাজ সংবরণ। অপেক্ষা না করে নিজেই ছুটে চলেন ছায়ামূর্তির দিকে। কাছে পৌঁছেই থমকে দাঁড়ান রাজা আবার। কে তুমি? এই জনহীন প্রান্তরে একা কি করছো? তুমি কি কোনো অপ্সরা, নাকি মানবী, নাকি আমার ভ্রম? এতদিন আমার বুকের মাঝে লুকিয়েছিলে আমার অজান্তে। আজ এই নির্জন প্রান্তরে এই গোধূলি বেলার শুভক্ষণে
আমার সঙ্গে দেখা করার অপেক্ষা করছিলে। কি তোমার পরিচয়? আদৌ কি তোমার কোনো পরিচয় আছে নাকি? আপনি কে জানতে পারি কি? আমি রাজা সংবরণ, হস্তিনাপুরের মহারাজ। হস্তিনাপুরের মহারাজ সংবরণ সূর্যদেবের শিষ্য? মহারাজ সংবরণের পরিচয় জেনে সেই অচেনা নারী যেন ছিটকে সরে যায়। মহারাজের সঙ্গে যথেষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকে। মহারাজ সংবরণ দুচোখ ভরে দেখতে থাকেন সেই অপরিচিতা নারীর রূপ। মহারাজ, আপনার ব্যবহার একজন রাজার শোভা পায় না। পথ ছাড়ুন, নয়তো ফিরে যান আপনি। ভয় পেও না কুমারী, আমি তোমার কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি হতেও দেব না। এ আমার দৃঢ় অঙ্গীকার। শুধু বলো, তুমি কি মানবী নাকি আমার মনের কল্পনা? আমি যদি আপনার মনের কল্পনা হতাম, তাহলে আপনি দুচোখ ভরে আমাকে দেখতে পারতেন, তাতে আমার আপত্তি হতো না। কিন্তু আমি যে আপনার কল্পনা নই মহারাজ, বাস্তব আমি, এবং এই বাস্তবের ওপরে আপনার কোনো অধিকার নেই। আমি ধূলি মাখা পৃথিবীর সেবিকা। সেবিকা? সেবিকা হওয়ার যোগ্য নও তুমি নারী। তুমি রাজরানী হওয়ার উপযুক্ত। তুমি বাস্তব। তোমার পরিচয় শুধু তুমি। আপনি ভুল মহারাজ, আমার পরিচয় আকাশের ওই সূর্যদেব। না 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 না, ওই তেজ তোমার পরিচয় হতে পারে না তরুণী। তুমি ফোটা ফুলের মতো সুন্দর। সেটা ফুলের স্তবকের পরিচয়, আমার নয়। তুমি তরঙ্গের মতো ছন্দময়। সেটা সমুদ্রের পরিচয়, আমার নয়। যেই হও তুমি, মনে হয় তুমি আমারই জীবনের আকাঙ্ক্ষা। আমার এই গলার মালা তোমাকে পরাতে চাই কুমারী। আমি মানুষের ঘরের মেয়ে, বাপের আদরের মেয়ে। আমি সমাজে বাস করি রাজা সংবরণ। নিজের ইচ্ছায় বা অন্যের ইচ্ছায় আমি কোনো পুরুষের গলায় মালা পরাতে পারি না, পারি সমাজের ইচ্ছায়। তার অর্থ? কোনো কুমারী কোনো পুরুষকে স্বামী রূপে ছাড়া অন্য কোনো রূপে গ্রহণ করতে পারে না। স্বামী রূপে? অর্থাৎ বিবাহ? তাহলে বিবাহই হোক আমাদের। স্বামী রূপে গ্রহণ করো আমায়, ভরিয়ে দাও আমার জীবন তোমার প্রেমে। আপনার সেই ইচ্ছা পূরণে আমি অক্ষম মহারাজ। কেন কুমারী, এমন কেন বলছো? কারণ সেই অধিকার আমার নেই। সমাজ আমাকে সেই অধিকার দেয়নি। সে অধিকার একমাত্র আছে আমার পিতার। তিনি যদি আদেশ দেন, তবেই আমি আপনার গলার মালা নিতে পারি, করতে পারি আপনাকে বিবাহ। পিতা? অবশ্যই তরুণী, তোমায় যত দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এখন আমার প্রতি একটিমাত্র অনুগ্রহ করো। দয়া করে সেই অধিকার তোমার নেই এটি অন্তত বলো না। অনুগ্রহ? আমি সাধারণ এক নারী। মহারাজ সংবরণকে কি এমন অনুগ্রহ করতে পারি? পারো কুমারী, অবশ্যই পারো। তুমি নিজেকে সাধারণ ভাবতে পারো, কিন্তু আমি যে তোমায় সাধারণ ভাবতে পারছি না। আমার প্রতি শুধু এইটুকু অনুগ্রহ চাই। তুমি শুধু তোমার পিতার নামটি আমায় বলে যাও। কে তুমি? আমি কল্পনা নই, কল্পলোকের সৃষ্টিও নই। আমি সূর্যদেবের কন্যা তপতী। আমি সূর্যদেবের কন্যা তপতী। সূর্যদেব? তুমি গুরু সূর্যদেবের কন্যা? না, হতে পারে না। মিথ্যা বলো, মিথ্যা। এ মিথ্যা, এ হতে পারে না। কিন্তু এটাই যে বাস্তব সত্য মহারাজ, মিথ্যা নয়। না না না, আমি তোমাকে হারাতে চাই না তপতী। আমি তোমাকে হারাতে চাই না। ঈশ্বর, একদিন আমি তোমারই সম্বন্ধ অস্বীকার করে এসেছিলাম। সেদিন স্বয়ং আমার গুরু, তোমার পিতা গুরু সূর্যদেব
তোমার হাত আমার হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি আমার আদর্শের দোহাই দিয়ে সেই প্রস্তাব গ্রহণ করিনি। কেন করিনি সেদিন, কেন করিনি? হায় 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 হায়! তাহলে তো আপনি আগেই আমাকে প্রত্যাখ্যান করেছেন মহারাজ সংবরণ। আজ তাহলে আপনার গলার মালা আমি গ্রহণ করি কি করে? পথ ছাড়ুন রাজা, দেরি হয়ে যাচ্ছে আমার। মহারাজ সংবরণকে সন্ধ্যের সত্য নেমে আসা আঁধারে একা রেখে চলে যায় তপতী। মহারাজ সংবরণ মাটিতে লুটিয়ে পড়ে বিলাপ করতে থাকেন। তপতী ফিরেও তাকায় না, তাকাতে পারে না। যাকে দেখে ক্ষণিকের স্পন্দন উঠেছিল তার বুকে, যাকে প্রথম দেখাতেই আপন করে নিতে বড় ইচ্ছা জেগেছিল তার মনে, যার পায়ে দ্বিধাহীনভাবে নিজের জীবন যৌবন লুটিয়ে দেওয়ার স্বাদ জেগেছিল ক্ষণিকের জন্য, যার বুকে মাথা রেখে সুখ স্বপ্ন দেখার স্বপ্ন দেখেছিল তপতী, সেই মানুষটি যে একদিন তাকে প্রত্যাখ্যান করেছেন, তাকে আপন করে নেবে কি করে তপতীর ভালোবাসা? মহারাজ সংবরণ আর ফিরে যান না তার প্রাসাদে। ওই টিলার উপরেই তিনি অপেক্ষা করতে থাকেন। তিনি জানেন হয়তো অনর্থক সেই অপেক্ষা। তিনি জানেন হয়তো তপতী আর কোনো দিনও ফিরে আসবে না তার জীবনে। তবুও তিনি অপেক্ষায় থাকেন তপতীর। অপেক্ষাকেই তিনি তার সাধনা হিসেবে গ্রহণ করেন প্রায়শ্চিত্ত রূপেও। একদিন তপতীর সম্বন্ধ প্রত্যাখ্যান করে তিনি যে ভুল করেছেন, সেই ভুলের প্রায়শ্চিত্ত। মহারাজের অনুপস্থিতিতে রাজ্যে নেমে আসে দুরবস্থা। হারিয়ে যেতে থাকে হস্তিনাপুরের গৌরব। শুরু হয় উপদ্রব। বিশৃঙ্খলায় ভরে যায় রাজ্য। রাজ্যের দুরবস্থা একসময় সীমা ছাড়ায়। সবকিছু দেখে কুলগুরু বশিষ্ঠ অস্থির হয়ে ওঠেন। তিনি মহারাজ সংবরণের সঙ্গে দেখা করতে টিলায় পৌঁছে যান। এ কি কুলগুরু, আপনি এখানে? এ কি দশা হয়েছে আপনার মহারাজ সংবরণ? কোথায় গেল আপনার সেই রাজকীয় রূপ লাবণ্য? কোথায় সেই দীপ্ত যৌবন? কোথায় সেই সুঠাম বীর যোদ্ধার দেহ? এই যে বৈরাগীর রূপ, বৈরাগীর জীবন আপনাকে শোভা দেয় না মহারাজ। কেন নিজেকে কষ্ট দিচ্ছেন এভাবে? ওদিকে আপনার প্রজারা আজ প্রত্যেকে অসুখী, ঘরে ঘরে অনাচার, বিদেশি শত্রু, চোর ডাকাতের উপদ্রবে অস্থির হয়ে উঠেছে সকলে। নীতি নিয়ম ভুলে সকলে স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। কোথায় গেল আপনার নিরপেক্ষ সমাজ কল্যাণের আদর্শ? নিরপেক্ষ সমাজ কল্যাণ? ভুল কুলগুরু, ভুল। আমি কোনোদিনই নিরপেক্ষভাবে সমাজের কল্যাণ করতে পারিনি। নিজের সম্পর্কে ভুল ভাবতাম আমি, আর সেই ভুলের বশে আরো বড় ভুল করে ফেলেছি, মারাত্মক ভুল। জানি না আমার এই প্রায়শ্চিত্তে সেই ভুলের ক্ষমা হবে কি না। ভুল? মারাত্মক ভুল? কি এমন ভুল করলেন আপনি মহারাজ? আর সেই ভুলের প্রায়শ্চিত্তের জন্য আপনাকে এখানেই বা পড়ে থাকতে হবে কেন? আপনি তো প্রাসাদে ফিরে গিয়ে... না না কুলগুরু, এখানেই, এই বন প্রান্তরের টিলাই আমার মন্দির। ওই সূর্যের উদয়াস্তের পথের দিকে তাকিয়ে এখানেই আমাকে জীবনের শান্তি ফিরে পেতে হবে। ভুল করবেন না মহারাজ সংবরণ। আপনার মুখ দেখে বুঝতে পারি আপনার এই তপস্যা নিশ্চয় এক অভিমানের তপস্যা। আপনার মনে ভক্তের আনন্দ নেই। আপনি আপনার এক আহত স্বপ্নের কষ্ট ঢাকবার জন্য মিথ্যা বৈরাগ্য নিয়ে নিষ্ঠাহীন পুজোয় ব্যস্ত হয়ে রয়েছেন। কি হলো রাজন, আমি কি ভুল বললাম? গুরু সূর্যদেবকে আমি মিথ্যা গর্বের ভুলে অপমান করেছি। এই প্রায়শ্চিত্ত তারই জন্য কুলগুরু। গুরু সূর্যদেবকে অপমান করেছেন আপনি? সে কি? এমন কোনো ঘটনা তো শুনিনি। কি হয়েছে বলবেন মহারাজ? গুরু সূর্যদেবের কন্যা তপতী আমার কামনার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে আমার জীবনে আহ্বান করবার অধিকার আমি হারিয়েছি কুলগুরু। হারিয়েছেন? কেন?
কিভাবে? যখন গুরু সূর্যদেব আমাকে নিজে মুখে সেই প্রস্তাব দিয়েছিলেন, তখন এই নিরপেক্ষ সমাজ কল্যাণের যুক্তি দিয়ে আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কিন্তু বিশ্বাস করুন কুলগুরু, আমি যে চিনতাম না তপতিকে। সেদিন যখন ধুলোয় ভরা প্রান্তরে গোধূলির আলোয় প্রথম দেখলাম তাকে, সেদিন বুঝলাম কত বড় ভুল করেছি আমি। বুঝলাম গুরুদেব আমাকে সঠিক পথ দেখিয়েছিলেন। মূর্খ আমি, সেদিন সেই পথে যেতে অস্বীকার করি। তপতিকে আপন করার অধিকার আপনি আজ পেয়েছেন মহাবলী মহারাজ সংবরণ। সমাজ থেকে দূরে এই জঙ্গল প্রান্তের নির্জন আপনার জীবনের অধিষ্ঠান নয়। ফিরে চলুন, ফিরে চলুন নিজের রাজ্যে, আপনার কর্তব্যের সংসারে ও সমাজে, এবং সূর্যদেবের কন্যা তপতিকে বিবাহ করে সুখী হউন। কুলগুরু বশিষ্ঠদেবের কথায় মহারাজ সংবরণ জীবনে প্রাণ ফিরে পান যেন। ফিরে আসেন তিনি রাজপ্রাসাদে, শক্ত হাতে রাজদণ্ড ধরেন আবার। ধীরে ধীরে রাজ্যে আবার সুশাসন প্রতিষ্ঠা করেন। আর কুলগুরু বশিষ্ঠ তিনি গিয়ে উপস্থিত হন সূর্যদেবের কাছে। সে কি, এত সব হয়ে গেল আর আমি এর বিন্দুমাত্র জানি না? কি প্রয়োজন ছিল সংবরণের এত কৃচ্ছ সাধন? এখন যখন জানতে পারলেন সূর্যদেব, তখন দয়া করে অমত করবেন না? অবশ্যই না বশিষ্ঠদেব। আমি বিশ্বাস করি এই বিবাহ হলে জগতের কল্যাণ হবে। আমার দৃঢ় বিশ্বাস আমার আদর্শ আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে পৃথিবীতে। আমি আমার কন্যা তপতিকে আপনার হাতে সমর্পণ করলাম। আপনি নিয়ে যান তাকে। মা তপতি। বিবাহ সম্পন্ন হল রাজন। আশীর্বাদ করি আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক। তাহলে এবার চলো প্রিয়ে। কোথায়? কেন? উপবন ভবনে। সেখানে প্রতি প্রভাতে সূর্যদেবের আশীর্বাদ নিয়ে শুরু হবে আমাদের দিন, আর শেষ হবে গোধূলির আলোয়। গুরুদেব সূর্যের ছত্রছায়ায় সুখে দুঃখে কাটবে আমাদের জীবন। দুঃখ নয় প্রিয়, আজ দুঃখের আশা করো না। বলো সুখে কাটবে আমাদের দিন, শুধুই সুখে। কিন্তু দেখা দিল আশাভঙ্গের মেঘ। আবার বিষণ্ণ হলেন সূর্যদেব। খবর পেলেন প্রজা সেবার সকল ভার অমাত্যের উপর ছেড়ে দিয়ে তপতিকে নিয়ে দূর উপবন ভবনে চলে গিয়েছে সংবরণ। এমন বেদনা জীবনে পাননি সূর্যদেব। তাঁর আদর্শ যাদের জীবনে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা লাভ করবে বলে তিনি আশা করেছিলেন, তারাই দুজন যেন সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সমাজের জন্য নয়, সংসারের জন্য নয়, যেন বিবাহর জন্যই এই বিবাহ হয়েছে। কোথা থেকে যেন এক উৎকট রীতির অভিশাপ এসে দুটি জীবনের সৌন্দর্য ছিন্ন ভিন্ন করে দিল। গুরু বশিষ্ঠ চিন্তিত হয়ে পড়লেন। দূর উপবনে সংসার, সমাজ ও রাজপ্রাসাদ থেকে বহু দূরে নির্জনে এক স্বপ্নের নীড় রচনা করলেন সংবরণ। এখানে তপতি ছাড়া কোনো সত্যই সত্য নয়। এই যুবতী রূপসী নারীর ঘন কালো চুলের ঢলের সুগন্ধের চেয়ে বেশি সুগন্ধ পৃথিবীর কোনো ফুলেই নেই। এই নারীর কোমল নয়নের তারার কাছে আকাশের সব তারা মলিন। তপতির চুম্বনে সংবরণের ভোর হয়, রাত আসে তার আলিঙ্গনে। তপতির দেহ যেন অন্তহীন কামনার ফুলে ভরা এক উপবন, যার অফুরন্ত ফুল প্রতি মুহূর্তে লুটে জীবন তৃপ্ত করতে চান সংবরণ। কিন্তু হাঁপিয়ে ওঠে তপতি। উপবনের বাতাসের ছোঁয়ায় জ্বালা জাগে তার শরীরে। কোথায় সমাজ আর সমাজের কল্যাণ? কোথায় সূর্যদেবের আদর্শ? কোথায় সূর্যদেবের নিরপেক্ষতার দীক্ষা? স্বামী স্ত্রীর জীবন নয়, শুধু এক পুরুষ ও এক নারীর মিলন যেন।
এর মধ্যেই একদিন দূতের ঘোড়া এসে থামে উপবনের প্রান্তে। মহারানীর জয় হোক। কি সংবাদ এনেছ দূত? মহারানী, কুলগুরু বশিষ্ঠ আমাকে পাঠিয়েছেন আপনারই কাছে। তিনি বলতে বলেছেন যে মহারাজের আচরণে তিনি দুঃখিত। আপনার পিতা সূর্যদেব অত্যন্ত বিষণ্ণ। এদিকে রাজপ্রাসাদে আতঙ্ক, প্রজাদের মধ্যে বিদ্রোহ, অশান্তি ও অনাচার লেগেই রয়েছে। ইন্দ্রদেব সুযোগ বুঝে রাজ্যের শস্য ধ্বংস করেছেন। রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অনাহারের জ্বালায় প্রজাদের প্রাণ যাচ্ছে। তাদের করুণ কান্নায় কান পাতা দায়। আমার প্রতি কুলগুরুর কোনো নির্দেশ? তিনি অনুরোধ করেছেন যে আপনি যদি মহারাজকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজি করান, তাহলে রাজ্য রক্ষা পায়। কিন্তু তপতির মুখে রাজ্যের সংবাদ শুনে সংবরণ বিন্দুমাত্র বিচলিত হন না। ওসব যেন এক ভিন্ন পৃথিবীর দুঃখের ঝড়। এই উপবন ভবনের নির্জন ও সুখের জীবনে তার স্পর্শ লাগে না। তপতি প্রাসাদে ফিরে যাওয়ার জন্য মহারাজা সংবরণকে রাজি করাতে পারেন না। ব্যর্থ তপতি শুধু তাকিয়ে থাকেন তার স্বামীর দিকে। নিরপেক্ষ প্রজা সেবক সংবরণের এমন পরিণাম তপতি কল্পনা করতে পারেননি। উপবন থেকে ফেরেন না মহারাজ সংবরণ। কুলগুরু বশিষ্ঠ ঠিক করেন নিজেই যাবেন মহারাজকে প্রাসাদে ফিরিয়ে আনতে, এবং একদিন তিনি এসে উপস্থিত হন উপবন ভবনের দ্বারে। মহারাজ, মহারাজ, উঠুন। কুলগুরু বশিষ্ঠ আপনার দর্শন প্রার্থী। কুলগুরু এখানে? বেশ। কুলগুরু অপেক্ষা করছেন মহারাজ। তপতি, শুনতে পাই যে আমি শুনেছি সে কথা। মহারাজ, কি বলছেন কি আপনি? মহর্ষি বশিষ্ঠ আমাদের দ্বারে দাঁড়িয়ে। তিনি কুলগুরু, কুরুরাজ্যের শ্রেষ্ঠ সম্পদ। তিনি আপনার দর্শন প্রার্থী। বাইরে দাঁড়িয়ে আছেন তিনি। তাকে সসম্মানে ভিতরে নিয়ে আসা উচিত আপনার। আমি জানি প্রিয়ে, আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। এসো, আমার আলিঙ্গনবদ্ধ হও। আমার দুই বাহু যেন তোমার জন্য অপেক্ষা করছে। উপবন ভবনের বাইরেই দাঁড়িয়ে রইলেন বশিষ্ঠ। সংবরণের মূর্খতার রূপ দেখে আতঙ্কিত হয় তপতি। নিজেকেও নিতান্ত অপরাধিনী বলে মনে হয়, কিন্তু আর নয়। নিজেকে যেন আজই এক চরম পরীক্ষার জন্য প্রস্তুত করতে চায় তপতি। নত মুখে, জল ভরা চোখে, নীরবে এক নেশাতুর মোহের সঙ্গে অনেকক্ষণ ধরে মনে মনে সংগ্রাম করেন। উপরে সূর্য মধ্য গগনে, গুরু বাইরে দাঁড়িয়ে। এদিকে উপবন ভবনের ভিতরে ফুলের ছায়ায় ঢাকা এক আধো অন্ধকার ঘরে সুগন্ধি তেলের প্রদীপ জ্বলে। তারই মধ্যে সাধের স্বপ্ন নিয়ে লীলায় মত্ত সংবরণ দুই হাতে জড়িয়ে ধরে রেখেছেন তপতিকে। লোভী দুটো ঠোঁট তার অস্থির হয়ে খুঁজে চলেছে তপতির ঠোঁট। অশান্ত হয়ে ওঠেন তপতি, মুখ ফিরিয়ে নেন এবং দুহাতে মহারাজ সংবরণকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ান। এ কি তপতি? আমি তপতি নই। এই কথার অর্থ? তপতি শুধু কোনো পুরুষের লোভ মেটানোর উপাদান হতে পারে না। কি কি বলছো এসব? তুমি তুমি তপতি নও? না। তাহলে কে তুমি? আমি এক নারীর দেহ মাত্র। ভয়ে চমকে ওঠেন সংবরণ। তপতির কথাগুলি যেন ধারালো ছুরির মতো নির্মম মনে হয় মহারাজ সংবরণের। নিজেরই মায়াময় রূপের খোলস ছিন্ন ভিন্ন করে দেখিয়ে দিচ্ছে ভিতরে তপতি নামে কোনো সত্তা নেই। সংবরণ অসহায়ের মতো প্রশ্ন করেন, তবে তবে তপতি কে? তপতি হলো এক নারীর মন, যে মন পিতা সূর্যদেবের কাছে দীক্ষা লাভ করেছে। কল্যাণময় সূর্যের আরতি করে জীবনে একমাত্র পুণ্য লাভ করেছে। যে মন সংসারের মধ্যে প্রিয়তম রূপে এক স্বামীর মন খুঁজছে। যে মন
স্বামীর মনের সঙ্গে মিলিত হয়ে সমাজ সংসার সবার প্রিয় হয়ে উঠতে চাইছে। সেই শিক্ষিতা, সুরুচি, কল্যাণী ও প্রিয়া তপতির মন তুমি কোনোদিন চাওনি, পাওনি আত্মবিস্তৃত কুরুপতি। তবে এতদিন কি পেয়েছি? এতদিন যা পেয়েছ তার মধ্যে তপতির এতটুকু আগ্রহ ছিল না। তার অর্থ তুমি কোনোদিনই সুখী হওনি? এতটুকুও না, একবারের জন্যেও না, একবারের জন্যেও না, একবারের জন্যেও না। উপবনের স্বপ্ন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মহারাজ সংবরণের মনে হয় তিনি যেন এক মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছেন একা। তপতি এত কাছে, কিন্তু তাকে দূরের মরীচিকা বলে মনে হয়। রূপ নয়, রূপের প্রাণহীন দেহটা নিয়ে এতদিন শুধু বিলাস করেছেন সংবরণ। এই শাস্তি তুমি আমায় কেন দিলে তপতি? তুমি যে নিতান্ত আমারই বিবাহিতা স্ত্রী তুমি। ঠিক বলেছ, কিন্তু শুধু বিবাহের জন্য তোমার সঙ্গে আমার বিবাহ হয়নি মহারাজ সংবরণ। তবে কিসের জন্য? জগতের জন্য, শুধু তোমার ও আমার আনন্দের জন্য নয়, জগতের আনন্দের জন্য, জগতের জন্য, জগতের আনন্দের জন্য, জগতের জন্য, জগতের আনন্দের জন্য। জগতের জন্য? জগতের আনন্দের জন্য? সুগন্ধি তেলের প্রদীপ হঠাৎ নিভে যায়। সব বাধা ভেঙে অন্ধকার ঘরের মধ্যে এসে পড়ে সূর্যের আলো। এক অভিশপ্ত সময়ের শেষ হয় যেন। মহারাজ সংবরণের কানে স্পষ্ট বেজে ওঠে অমোঘ বাণী। সংসারের মানব ও মানবীর জীবন মিলিত হয় সমাজ কল্যাণের নূতন মন্ত্ররূপে, সংকল্পরূপে, ব্রতরূপে, যজ্ঞরূপে। তারই নাম বিবাহ। শুধু নিজের জন্য নয়, নিভৃতের জন্যও নয়, জগতের জন্য। শুধু নিজের জন্য নয়, নিভৃতের জন্যও নয়, জগতের জন্য। শুধু নিজের জন্য নয়, নিভৃতের জন্যও নয়, জগতের জন্য। শুধু নিজের জন্য নয়, নিভৃতের জন্য নয়, জগতের জন্য। হে গুরুদেব, হে আদিত্যদেব, দয়া করুন, ক্ষমা করুন আমায়, ক্ষমা করুন। কেঁদে ফেলেন মহারাজ সংবরণ। অবহেলিত রাজ্য, সমাজ ও সংসারের দুঃখ যেন ওই সূর্যরশ্মির সঙ্গে এসে তার হৃদয় স্পর্শ করেছে। এই দৃশ্য দেখতে করুণ হলেও তপতি যেন পাষাণী মূর্তির মতো অবিচল, শান্ত, কঠোর দৃষ্টিতে দেখতে থাকেন। বারবার 3 বার আমার ভুল হয়েছে তপতি, কিন্তু তুমি চরম শাস্তি দিয়ে শেষ ভুল ভেঙে দিলে। সত্যি সত্যি তোমাকে আমি আজও আমার জীবনে পাইনি তপতি, কিন্তু এইবার পেতে হবে। মানে? আমার হাত ধরো, চলো। কোথায়? ঘরে, সমাজে, জগতে চলো তপতি। গুরু বশিষ্ঠ আমাদের অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছেন। তপতি 2 হাতে মহারাজ সংবরণের গলা জড়িয়ে ধরে নিজের মাথা রাখেন মহারাজের বুকে। জীবনের আনন্দের সঙ্গীকে এতদিনে খুঁজে পেয়েছেন তিনি। হ্যাঁ,
সারা জীবনের তৃষ্ণা যেন এতদিনে সত্যি তৃপ্তি খুঁজে পেয়েছে। সংবরণের মুখেও সেই তৃপ্তির হাসি ফুটে ওঠে। উপবনের অন্ধকার থেকে বেরিয়ে দুজনে দাঁড়ায় সূর্যের আলোয়। মনে হয় সংবরণের, মনে হয় তপতির, যেন এক কারাগারের গ্রাস হতে মুক্ত হয়ে এইবার সত্যি জীবনের পথে এসে দুজনে দাঁড়াতে পেরেছেন। গাছের আড়ালে পাখি ডেকে ওঠে। সলজ্জ ও মুগ্ধ দৃষ্টি তুলে সংবরণের দিকে তাকিয়ে থাকেন তপতি। তপতির চোখে চোখ রেখে মহারাজ সংবরণ বলেন, তুমি শাস্তি দিয়ে আমাকে ভালোবেসেছ। আর তুমি ভালোবেসে আমাকে শাস্তি দিয়েছিলে সংবরণ। শুনলেন ভারত প্রেম কথা। গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, সূর্যদেব, আর.জে. শেখর, শাস্ত্রজ্ঞানী সুদীপ্ত ঘোষ, তপতি, শ্রমণা রয় চৌধুরী, সংবরণ বিকি দাস, বশিষ্ঠ সমীর চরিত, দূত কুশল ভট্টাচার্য এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি টাইমস অফ পুরাণ সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।